সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল শিক্ষার্থী। আজ বেলা 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডেল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে শহরের সাতমাথায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। বেলা 11টায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান 3 দফা দাবিতে তারা রাস্তায় নেমেছেন। দাবিগুলো হলো দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে সোমবার পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একজন স্টার্টআপ উদ্যোক্তাকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবে সরকার। উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন, আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন। এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। যাচ্ছি পরের প্রসঙ্গে। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। আজ সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে ছিল। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিচু এলাকা। পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের উজানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে তিস্তা তীরবর্তী নিচু এলাকায় সৃষ্টি হবে স্বল্পমেয়াদী বন্যা। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর প্রধান 2টি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামেও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী সংলগ্ন চর ও নিচু এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, তলিয়ে গেছে ধানের জমি, শাকসবজি ও মাছের ক্ষেত। হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জের খোয়াই নদীর এই বাঁধ ভেঙে প্রায় অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়। গত 3 দিন ধরে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে অর্ধ লক্ষাধিক মানুষের ঘরবাড়ি। বিশেষ করে যত দিন অতিবাহিত হচ্ছে, ক্ষতির পরিমাণ ততই বাড়ছে। আমার ঘর পান্নে খয়ের গাঙ্গার ভাঙ্গা দিছে, ভাঙ্গায় আমার ঘর ফিরে দিছে গিয়া মালচা বানা কিছু পার করছে, কিছু রয়েছে। নিজেরও 4-5টা পিছিয়ে গেছিল, কিছু দিন ভিন্নটা করছি, যেটা সব তা বুঝে গেছে ভাই। বাঙ্গা হাওনটা ওই বালো বেসনে দেয়া, ওই বাঙ্গাটা হয়েছে। প্রায় 47 বছরের জীবনে
এই ধরনের পানি আমি দেখি নাই, এত পানির এত স্রোত এবং মানুষের ঘরের ভিতরে পানি উঠিয়া মানুষের যে কাঁচা ঘরগুলি ছিল এই কাঁচা ঘরগুলি বাইকে গেছে। ঘরের ভিতরে ঢুকতে পারি না, পানি গলা পানি। এখন আমি বেড়া দিয়ে দিতাম তফিক আল্লাহ আমার দিছেন না, 2টা মেয়ে লই আমি অসহায়। খোয়াই বাঁধ নির্মাণের মেরামতের উদ্যোগের কথা জানালেও 4 দিন অতিবাহিত হলো এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আমাদের জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে বন্যার দুর্গতদের প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে মাছের ঘের, শাকসবজি, আউশ ধানের জমি এবং বাড়িঘর বিলীন হয়েছে। এতে করে সাধারণ মানুষ অনেকটাই দুশ্চিন্তায় পড়েছেন। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এ নিয়ে তাদের মাথায় এখন চিন্তার বাজ। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চেয়েছেন বন্যা দুর্গতরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই পথে মালবাহী জাহাজের উপর শতকরা 20% হারে টোল আদায়ের পরিকল্পনা করছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। এই পথের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যয় হবে তা জাহাজগুলো থেকে আদায় করা হবে। এই ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, হরমুজে অব্যাহত হস্তক্ষেপ বিশ্বের তেল ও গ্যাস খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এদিকে ইরানের কিশদ্বীপ, কেশমদ্বীপ, বুশের ও বন্দর আব্বাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে IRGCর হামলায় একজন নিহত হয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের 4জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছে IRGCর গোয়েন্দারা। এ কারণেই তাকে গৃহবন্দী করা হয়েছে। ইসরায়েল বছরের পর বছর আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি করে বিপ্লবী গার্ড বাহিনী। এ বিষয়ে মোসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল আজ বাংলাদেশ সময় রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের 2 পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টুর্নামেন্টের অন্যতম 2 ফেভারিটের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে এখন তুমুল উত্তেজনা। কিছু সেমিফাইনাল পরের ধাপের যাওয়ার সিঁড়ি, আবার কিছু সেমিফাইনাল আছে যা ফাইনালেরই প্রতিচ্ছবি। স্পেন বনাম ফ্রান্স ম্যাচটিকে রাখা যায় দ্বিতীয় ক্যাটাগরিতে। এই লড়াইয়ের মূলে আছে খেলার ধরন, উত্তেজনা ও ইতিহাস। ফ্রান্স ও স্পেন ইউরোপের অন্যতম ফুটবল পরাশক্তি। শুধু মাঠের লড়াই নয়, খেলোয়াড়দের বাজার মূল্যের দিক থেকেও এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। ক্লাব ফুটবলের সবচেয়ে দামি 5 ফুটবলারের 4 জনই খেলবেন এই সেমিতে। 2 দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য প্রায় $3 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 37,000 কোটি টাকারও বেশি। কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত ছন্দে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়লেও সেমিফাইনালে তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত টুর্নামেন্টে 8 গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপরার সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী স্পেনের চেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। এটি দেশটির 8ম বিশ্বকাপ সেমিফাইনাল। জার্মানি ও ব্রাজিলের পর টানা 3 বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ তাদের সামনে। 2022 বিশ্বকাপে জাপানের কাছে হারের পর টানা 14 ম্যাচ অপরাজিত রয়েছে লা রোহারা। এই সময়ে তারা মাত্র 5টি গোল হজম করেছে। 2010 সালের পর এবারই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। ফ্রান্সকে হারাতে পারলে ইউরোপের প্রথম দল হিসেবে বড় টুর্নামেন্টে টানা 8 নকআউট ম্যাচে জয়ের ইতিহাস গড়বে তারা। বিশ্বকাপে এটি হবে ফ্রান্স ও স্পেনের দ্বিতীয় সাক্ষাৎ।
2006 সালের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে 3-1 গোলের জয় পেয়েছিল ফ্রান্স। ডালাসে ফ্রান্স স্পেনের আজকের ম্যাচে প্রধান রেফারি হিসেবে থাকবেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের ইভান বার্টন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।